তান্ত্রিকের কথা মতো মনোনেত্রকে হাতে নিয়ে পুষ্পা ওই বেতাল গুহার মধ্যে প্রবেশ করেছিল। আর ওই গুহার মধ্যে ঢুকে দেখল চারিদিকে অন্ধকার আর অন্ধকার, আর বড় বড় মূর্তি আর বেশ কিছু স্তম্ভে ভর্তি ছিল সেই গুহা। এসব দেখে মনে মনে পুষ্পা তখন ভাবতে লাগলো যে আরে বাপ রে, দেখে তো মনে হচ্ছে এটা একটা পিকচারের সেট। আমি ছোটবেলায় বেতালের একটা সিনেমা দেখেছিলাম, ঠিক এরকমই। আচ্ছা, ওই তান্ত্রিক আমাকে এখানে মারতে পাঠায়নি তো? এখানে তো চারিদিকে ওই স্তম্ভ আর মূর্তিই রয়েছে, কোনো ম্যাপ ট্যাপ তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এবার আমাকে তান্ত্রিককে ডাকতেই হবে। এই বলে পুষ্পা তখন ওই তান্ত্রিকের দেওয়া তাবিজের ওপর হাত রেখে বলল, পুষ্পা পারছে না তো। আরে পুষ্পা পারছে না, আরে পুষ্পা পারছে না। এভাবে পুষ্পা 3 বার বলল। ঠিক তারপরেই পুষ্পা সেই তান্ত্রিকের কণ্ঠস্বর শুনতে পেল। বলো পুষ্পা, কি বলছো বলো। ওই যে তান্ত্রিক, তুমি যেভাবে বলেছিলে সেভাবে মনোনেত্র ধরে এখানে চলে এসেছি, কিন্তু এখানে গুহার মধ্যে তো বড় বড় স্তম্ভ আর মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কি করবো এবার? আপনি যে ম্যাপটার কথা বলেছিলেন সেই ম্যাপটাকে এখানে তো কোথাও দেখতেই পাচ্ছি না। বারবার ওই পারছি না বলতে আমার ভালো লাগে না। আপনি নিজেই কেন আসছেন না এখানে? পুষ্পা, তুমি ঠিক জায়গাতেই পৌঁছেছ। আর ওখানে তোমার সামনে যে মূর্তি দেখতে পাচ্ছ ওটাই বেতাল রাজার মূর্তি। আর ওই মূর্তি থেকে 3টে ভয়ঙ্কর ভূত বাইরে আসবে, আর তাদেরকে ডাকার জন্য আমি তোমাকে কিছু মন্ত্র দিচ্ছি। মন দিয়ে শুনবে। তোমার এই মন্ত্র জপার সাথে সাথেই ওই 3 প্রেতাত্মা তোমার সামনে এসে দাঁড়াবে। একজন আসবে যিনি ভীষণই ভয়ঙ্কর ভূত, আর একজন আসবে যৌবন এবং সৌন্দর্যের রূপকার ভূত, আর তৃতীয় জন হলো তোমার থেকে নেত্র চুরি করে নিয়ে তোমাকে দিয়ে সত্যি বলিয়ে নেওয়ার মতো এক ভয়ঙ্কর ভূত। তোমায় প্রথম ভূতটা মেরে ফেলার পরই দ্বিতীয় ভূতটাকে তাড়াতাড়ি ভাবে মেরে ফেলার চেষ্টা করতে হবে। প্রতিটা ভূতের আলাদা আলাদা ব্যবহার। প্রথম জনের দ্বারা তোমার শক্তির পরিচয় করা হবে, আর দ্বিতীয় জন ভীষণই ভয়ঙ্কর রকমের ভূত। তিনি তার সৌন্দর্যে তোমাকে ভুলিয়ে নিয়ে গিয়ে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, আর সেখানে গিয়ে তোমাকে মেরে দেওয়ার চেষ্টা করবে। আর ওই জালে তুমি ফেঁসে না গিয়ে ওখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারলেই কিন্তু তোমার আসল বিজয়। আর তৃতীয় ভূত তোমার থেকে ওই নেত্র নিয়ে তোমাকে বশ করে তোমায় মারার চেষ্টা করবে। আর ঠিক তারপরেই তোমার সামনে যে মূর্তি রয়েছে সে আপনা আপনি ভেঙে যাবে, আর ভেঙে যাওয়ার পর তুমি দেখবে সেইখান থেকে আর একটা গুহায় যাওয়ার রাস্তা। ওই গুহায় প্রবেশ করার জন্য প্রথমে তোমাকে এই 3টে ভূতকেই শেষ করে ফেলতে হবে। তান্ত্রিকের কাছে এই কথা শুনে পুষ্পা বলে উঠল যে, এই যে তান্ত্রিক জি, আপনি তো বলেছিলেন এখানে কোনো ম্যাপ ট্যাপ থাকবে, এখন এসব ভূত টুত কি বলছেন? আর তার থেকে বড় কথা, আপনি বলছেন এখানে 3টে ভূত থাকবে। প্রথমটাকে তো যা হোক তা হোক করে মেরে দেব, কিন্তু দ্বিতীয়টা তো বলছেন আবার খুব সুন্দর দেখতে। এরম ভূতকে কি করে মারবো বলুন তো? ওটার থেকে বাঁচতে গেলে কি করতে হবে বলো? পুষ্পা, যদি তোমাকে এই গুহা থেকে বাইরে বেরোতে হয় তাহলে কিন্তু ওই 3টে রাক্ষসের সাথেই তোমায় মোকাবিলা করতে হবে, না হলে কিন্তু আর বেরোতে পারবে না। আর তার ওপর তোমার বন্ধু কেশওয়া আর তোমার প্রেমিকা শ্রীবল্লী দুজনেই কিন্তু আমার হাতে মারা যাবে। এই বলেই তান্ত্রিকের গলার স্বর আর শুনতে পেল না। তখন পুষ্পা ভাবলো যে, আরে এই তান্ত্রিকটা তো আমায় বেশ ফাঁসিয়ে দিল। সালা যদি সামনে থাকতো না তাহলে আমি আমার কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে দিতাম। সালা ঝুঁকেগা নেই। আর সালা ওই 3টে ভূত আসবেটাই বা কোথা থেকে? এই তান্ত্রিকটা তো আমায় আর্ধেক কথাই বলে। পুষ্পা, তোমার 1 বিন্দু রক্ত নিয়ে তুমি ওই মূর্তির দিকে ছিটিয়ে দাও, আর ওই রক্ত মূর্তির গায়ে পড়তেই এক এক করে ভূত
ওখান থেকে বেরিয়ে আসবে। তুমি যদি তোমার শক্তির জেরে ওই ভূত তিনটেকে মারতে পারো, তাহলে তোমায় আমি এই সিন্ডিকেটের রাজা বানিয়ে দেব। ওই, তুমি তো বারবার আমায় সিন্ডিকেট সিন্ডিকেট বলে এখানে নিয়ে চলে এলে, আর এবার যদি আমি এখানেই মরে যাই তাহলে আমার সিন্ডিকেটের কি হবে? তুমি তো আরামেই বাইরে থাকবে, একবার এখানে এসে দেখো। পুষ্পা, যে কেউ ওই জায়গায় পা রাখতে পারে না। তুমি হচ্ছ মহাজাতক, তুমি হলে সেই ভাগ্যবান, তাই তুমি ওই ভেতরে পৌঁছতে পেরেছো। এটা বোঝো পুষ্পা। এই কথাই তান্ত্রিক বলল। কিসের আর ভাগ্য? তুমি তো আমাকে এই ভেতরে ভালোই ফাঁসিয়ে দিলে। হ্যাঁ সালা, এখন তো মনে হচ্ছে এই ভূতেদের হাতেই মরতে হবে। ঠিক আছে, আমি আমার কাজ করব, কিন্তু তুমি ওদের দুজনের খেয়াল রেখো। ঠিক আছে পুষ্পা। এই বলেই তান্ত্রিকের গলার স্বর একদম বন্ধ হয়ে গেল। ঠিক যেমনটা বলেছিল তেমন ভাবেই পুষ্পা তার হাত থেকে রক্ত কেটে কয়েক বিন্দু ওই মূর্তির উপর ফেললো, আর তারপরই হঠাৎ করেই ওই মূর্তির ভিতর থেকে একটা ভয়ঙ্কর রূপ সামনে এলো, যাকে দেখতে বড়ই অদ্ভুত রকমের আর ভীষণ ভয়ঙ্কর। তখন পুষ্পা বলল, এই রে, এটা আবার কে রে? একে তো অর্ধেক জলা চিকেনের মতো লাগছে। একে তো আমার মারার থেকে বেশি খেতে ইচ্ছে করছে রে। ঠিক আছে, যেমন তান্ত্রিক বলেছে তেমনটাই করা যাক। এই বলে যখন পুষ্পা ওই ভূতটাকে মারতে উদ্ধত হলো, তখন ওই ভূত মুখ থেকে অগ্নি বর্ষণ শুরু করলো। তখন পুষ্পা বলল, আরে এই ভূতটা তো আমার উপর আগুন ফেলছে, একে সালা কুড়ুল দিয়েই মেরে দেবো। এই ভেবেই পুষ্পা নিজের হাতের কুড়ুল ওই ভূতটার উপর ছুঁড়ে মারলো, আর তখনই ওই ভূতটার পা কেটে গেল, আর ভূতটা বাজেভাবে আহত হলো। তখনই ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ এলো, সাবাস! দারুণ বীর, দারুণ! আজ পর্যন্ত এই ভূতের সাথে কেউ লড়াই করতে সাহস পায়নি, কিন্তু তুমি একে হারিয়ে দিয়েছো। আমার কথা মন দিয়ে শোনো, এই ভূতটাকে যদি মারতে হয় তাহলে ওর মাথার মধ্যে তিনটে খুপড়ি আছে, সেই তিনটেকে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দাও। একমাত্র এটা করলেই এই ভূতটা কিন্তু মরে যাবে। এই শুনে পুষ্পা বলল যে, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি সঠিক সময় সঠিক পরামর্শই দিয়েছেন, তাই আমি আপনার কথা শুনছি। তারপর পুষ্পা মাথার ভেতর থেকে তিনটে খুপড়ি নিয়ে এসে মাটিতে বসিয়ে আগুন লাগিয়ে দিল, আর তৎক্ষণাৎ ওই ভূত ওখানেই জ্বলে পুড়ে খাক হয়ে গেল। পুষ্পা ভীষণ খুশি হলো, আর তৎক্ষণাৎ ওই মূর্তির ভিতর থেকে দ্বিতীয় ভূত বেরিয়ে এলো, কিন্তু পুষ্পা ওকে দেখেই মনে মনে বেশ পছন্দ করে ফেললো। আরে বাপরে, একে কি সুন্দর দেখতে! আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। ওই তান্ত্রিক ঠিকই বলেছিল, এর সৌন্দর্য থেকে বাঁচা সত্যি মুশকিল। পুরো মুখেই তো আগুন লাগিয়ে রেখেছে এ। এভাবেই পুষ্পা ওকে দেখে মনে মনে ভাবলো, আর হঠাৎ করেই ওই রাক্ষসী পুষ্পাকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে চলে গেলেন। ওই ভূতের কোলে মাথা রেখে পুষ্পা তাকে বলতে লাগলো যে, শ্রীবল্লী, ও শ্রীবল্লী, আমি তো ভীষণ ঘাবড়ে গেছিলাম, তোমাকে তো বেশ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এভাবেই পুষ্পা কথা বলতে লাগলো, আর অন্যদিকে গাছ থেকে কেশোয়া বলতে শুরু করলো যে, এই যে তান্ত্রিক, তুমি কি আমাদের পুষ্পাকে মারার চেষ্টা করছো নাকি? আমার তো বেশ ভয় লাগছে, আমাকে এখনই এই গাছ থেকে নামাও দেখি। কেশোয়া এমন কথা বলতেই তান্ত্রিক সামনে এলো, আর তাকে দেখে কেশোয়া বলল যে, তান্ত্রিক জি, আমাদের পুষ্পা কোথায় গেল? আমি তো অনেকক্ষণ ধরেই এই গাছের মধ্যে ঝুলছি, আর তো ভালো লাগছে না, একটু নামান দেখি। তোর এই চেঁচানোর জন্যই না অন্যদিকে পুষ্পা ওই সুন্দর দেখতে রাক্ষসীর বসে চলে এলো। দেখি তোর পুষ্পা এখন কোথায় কি করছে, দেখা যাক। আর অন্যদিকে পুষ্পা ওই সুন্দর দেখতে ভূতনির সাথে নাচ গান করতে থাকলো। উ বলেগা সালা, উ বলেগা সালা, উ বলেগা চোরি, উ বলে যা চোরি।
আরে এই যে পুষ্পা, তুমি কি করছো বলো তো? আমাদের দুজনকে এখানে বিপদে রেখে তুমি ওখানে গান গাইছো। আরে আগে যদি জানতাম আমিও ওখানে চলে যেতাম। আরে ওই তান্ত্রিক, যদি সম্ভব হয় তো আমাকেও ওখানে পাঠিয়ে দাও। ওই মেয়েটাকে তো সত্যি দারুণ দেখতে। হুম, ও আসলে কোনো মেয়েটে নয়, ও আসলে একটা ভয়ঙ্কর রাক্ষসী। ও এই মুহূর্তে পুষ্পাকে নিজের বশে নিয়ে এসেছে। ও যদি তোমার আওয়াজ শুনতে পায় তাহলে বস থেকে বেরিয়ে আসতে পারে। তুমি একবার জোরে ওকে ডাকো দেখি। তান্ত্রিকের একথা শুনে কেশবা বললেন, আরে ও ভাই, কি করছোটা কি তুমি? এই তান্ত্রিক তো মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে। কেশবার এই সমস্ত কথা হঠাৎ করেই পুষ্পার কানে আসে। আর তখনই পুষ্পা তাড়াতাড়ি জ্ঞানে ফেরে। আর তখনই ওই রাক্ষসীর চুল ধরে ওর নিজের কুরুলের সাহায্যে মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয়। পুষ্পার এমন করার সাথে সাথেই ওই সুন্দর জগৎটা ভয়ঙ্কর রূপে পরিণত হলো। আর পুষ্পাও ওখান থেকে ওই মূর্তিটার সামনে চলে এলো। আর ঠিক তখনই ওই মূর্তির মধ্যে থেকে আওয়াজ এলো যে, ভালো পুষ্পা, ভালো, তুমি আবার তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, তাই দ্বিতীয় ভূতটাকেও মেরে ফেলেছো। আর এবার শুধুমাত্র একটা ভূতই বেঁচে আছে, যে তোমার মনশ্চক্ষু নিয়ে তোমার ওপর তরোয়াল নিয়ে প্রকট হবে। আর যদি এবারেও তুমি এর হাত থেকে বেঁচে যেতে পারো তাহলে তুমিই জিতবে পুষ্পা। এভাবেই ওই গলার স্বর পুষ্পাকে বলল। সালা, প্রথমে দুটো ভূতের সাথে লড়তে হলো, এখন আবার তৃতীয় ভূতের সাথেও লড়তে হবে নাকি? ঠিক এমন কথা বলার পর মুহূর্তেই পুষ্পার চোখের সামনে এক অদ্ভুত দেখতে ভূত প্রকট হয়ে উঠল। আর সঙ্গে সঙ্গে পুষ্পার চোখে একটা কালো পট্টি পড়ে গেল, যার ফলে ও চারিদিকে শুধু অন্ধকার দেখছিল। তখন পুষ্পা বলল, আরে ওই, আমি তো এই কালো পট্টির জন্য কিছুই দেখতে পাচ্ছি না। ও তরোয়াল ঘোরালে আমি কি করে দেখব? পুষ্পা, তুমি একজন মহাজাতক, তুমি সামান্য মানুষ নয়, তাই তোমার গলায় এই কথা মানায় না। তুমি বড়ই শক্তিশালী, আর একে মারার ক্ষমতা কেবল তোমারই আছে। তখন পুষ্পা বলল, আরে ওই, সবাই আমাকে মহাজাতক বলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই নিজে মরবো। চলো, ওকে বলো আমার ওপর তরোয়াল ফেলতে। আর তারপর ওই ভূত পুষ্পার উপর তরোয়ালের পর তরোয়াল ছুঁড়তে লাগলো। আর তখন পুষ্পা নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আস্তে আস্তে ও ওই ভূতের কাছে এসে তার মাথার কাছাকাছি গিয়ে তার মাথাটাকে কুরুল দিয়ে একটা কোপ মেরে দেহ থেকে আলাদা করে দিল। আর ওই ভূতের শরীর ওখানেই টুকরো টুকরো হয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই পুষ্পার সামনে থাকা মূর্তিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ওই পুরো জায়গায় তখন শুধুই ধ্বংসাবশেষ। পুষ্পা যা করতে এসেছিল তা করে দিয়েছে, আর তান্ত্রিকও তাতে খুব খুশি হয়েছে। তখনই তান্ত্রিক বলে উঠল, ভালো পুষ্পা, ভালো, তুমি তো জিতেই গেছো। এবার ওই মূর্তির কাছে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে পরবর্তী গুহায় প্রবেশ করো। তখন পুষ্পা বলল, হয় তান্ত্রিক, তুই তো খুব আরামসে বলে দিচ্ছিস, কিন্তু আমায় সব জায়গাতেই তো কোনো না কোনো বিপদে পড়তে হচ্ছে। আর আমার দ্বারা হবে না, আমি চলে আসছি এবার। আর ঠিক এমন সময় পুষ্পা গ্রামের প্রধান মশাইয়ের থেকে একটা মেসেজ পেল। প্রধানের পাঠানো ওই মেসেজে শুধুমাত্র লেখা ছিল যে মাল পৌঁছে গেছে। আর এটা দেখেই পুষ্পা তান্ত্রিককে বলল যে, ওই তান্ত্রিক, প্রধান মশাই এক্ষুনি একটা মেসেজ পাঠিয়েছে। মঙ্গলম গ্রামে লোড পাঠাতে হবে আমাকে, তাই আমাকে যে কোনো পরিস্থিতিতেই এ কাজ করতে হবে। আমাকে দুদিনের ছুটি দাও, তারপর আমি আবার চলে আসব। পুষ্পার এই কথা শুনে তান্ত্রিক বললেন যে, হ্যাঁ, কিন্তু একটাই শর্ত মনে রাখবে, এই ব্যাপারে কাউকে কোনো কথা কিন্তু তোমার বলা চলবে না। আর একটা ব্যাপার মাথায় রেখো, তোমার বন্ধু আর প্রেমিকা এখনো আমার কবজায়, তাই তুমি কিন্তু সামলে থেকো। আমার সাথে যদি কোনো চাল চালার চেষ্টা করেছো তো আমি কিন্তু ওদের দুজনকে মেরে ফেলবো।
এভাবেই তান্ত্রিক বলে উঠল। আর তখন পুষ্পা বলল, আরে ওই আমি এখানে হিরোইনের সাথে নাচছি নাকি যে এসব কথা লোককে বলে বেড়াবো? একে তো ওই ভূতের মধ্যে বন্দী হয়ে পড়ে রয়েছি, আর তুই যা তা বলে চলেছিস। আগে এখান থেকে বেরোতে দে বাবা। তখন তান্ত্রিক বলল, ঠিক আছে। ওম ক্রিম তটস্থ জীবনম, ওম ক্রিম পাতবৈবগম, ওম ক্রিম অষ্টভূতনম। এভাবেই তান্ত্রিক মন্ত্র জপ করতেই পুষ্পা ওই গাছের ভিতর থেকে বেতাল দুনিয়ার মধ্যে দিয়ে বাস্তবে চলে এলো। বাইরে এসেই পুষ্পা ওই তান্ত্রিককে তখন বলে বসলো যে, আরে ওই সালা, এ তো দারুণ ব্যাপার, কোনো পয়সা খরচ ছাড়াই একটা দুনিয়া থেকে আর একটা দুনিয়ায় চলে যাওয়া। আরে এসব কি করে করো, একটু আমাকেও শেখাও না, তাহলে পুলিশের টেনশন ছাড়া লাল চন্দন আমি এদিক থেকে ওদিক করব। পুষ্পা, তোমার হাতে কিন্তু সময় খুবই কম, মোটে 2 দিন রয়েছে। তার মধ্যে কাজ করে আবার চলে এসো। এভাবেই তান্ত্রিক বলে বসলো। আর তান্ত্রিকের বলা মতো পুষ্পা প্রধানের বাড়ি পৌঁছতেই প্রধান তখন হঠাৎই বলে বসলো যে, আরে কি ব্যাপার রে পুষ্পা, 2 দিন ধরে তো তোকে দেখতেই পাচ্ছিলাম না, কোথায় ঘুরছিলি? তুই নতুন করে কোনো সিন্ডিকেট শুরু করে দিলি না তো? নেমো খারাম, বল তুই। আরে ও দাদা, এসব কি বলছো? আমি কিন্তু তোমাকে খুবই সম্মান করি, আর তার জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকি। এত সহজে আমি কাউকে সম্মান করি না। আমি তোমায় বড়ই বেশি পছন্দ করি, আর তার জন্যই তো আমরা দুজন পার্টনার। কিন্তু ওই মালটা কোথায়? ওই মাল তো আমাদের সিন্ডিকেটের মধ্যেই রয়েছে পুষ্পা, কিন্তু একটা সমস্যা হয়েছে। পুলিশ ওখানে রেটিং করতে আসছে, আর ওখানে যাই তাই মাল নেই, একদম 3 কোটির মাল আছে। কি করে করবে? আরে ও প্রধান মশাই, অত চিন্তা করবেন না। আমি থাকতে সে জিনিস পৌঁছবে না তাই হয় নাকি? আমি এখুনি গিয়ে ওই মাল ঠিকঠাক পৌঁছে দিচ্ছি, আপনি ভয় পাবেন না। এই বলে পুষ্পা ওই মালের দিকে যেতে লাগলো। আর রাস্তাতে তখনই ওর কেশোয়ার সাথে দেখা হয়ে গেল। আর কেশোয়া বলল, আরে ভাই, ওই তান্ত্রিক আমায় 2 দিনের জন্য ছেড়ে দিয়েছে, আর সেটা বলতে তোর কাছেই আসছিলাম। এই শুনে তখন পুষ্পা বলে উঠল যে, ওই তান্ত্রিক তোকে ছেড়ে দিল? এমন কি করলি তুই? আরে তেমন কিছুই না, আমি শুধু বললাম তোমার কাছে তো শ্রীবল্লী আছেই, আমাকে পুষ্পার মতো 2 দিনের জন্য ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। মাল ধরার জন্য বোধহয় এখুনি পুলিশ চলে আসবে, চলো। এই বলে দুজন খুব তাড়াতাড়ি ভাবে ওই সিন্ডিকেটের কাছে গিয়ে পৌঁছলো। ওই সিন্ডিকেটের কাছে অনেক মাল ছিল। আর এই দেখে তখন কেশোয়া বলল, আরে ভাই, এই লাল চন্দনগুলোকে নদীতে ফেলে দিই, আর ওই পারে গিয়ে আমি একটা একটা করে কাঠগুলো তুলে নিই। কি বলছিস? মনে হচ্ছে তুই পুষ্পা পিকচারটা অনেকবার দেখেছিস। আমি যদি এখন এই লাল চন্দন জলে ফেলি তাহলে তো পুরো চন্দন খারাপ হয়ে যাবে। চন্দন কোটিতে বিক্রি হয় বুঝলি, একে নদীতে ফেলার দরকার নেই। আমি এই সমস্ত মাল এখানেই না মাটিতে পুঁতে দিচ্ছি। ঠিক যেমনটা ভেবেছিল তেমন ভাবেই একটা জেসিবির সাহায্যে ওই মাটিতে একটা বড় গর্ত করে সমস্ত লাল চন্দন পুষ্পা ওখানেই পুঁতে দিল। আর তারপর একজন পুলিশ এসে পুষ্পাকে বলল যে, কে রে, জিনিসপত্র কোথায় সরালি? নিজেকে নিজে খুব চালাক ভাবিস তাই না? আরে জীবনে একবার না একবার তুই তো ধরা পড়বি। আরে ওই, সব সময় হেরে গেলে না লোকে এসব কথাই বলে। আমার কাছে কোনো মাল ফাল কিছু নেই, চেক করার হলে চেক করে নাও। হ্যাঁ, আরে সালা ঝুঁকেগা নেই। আরে পুষ্পা, আমি তোকে একদিন না একদিন তো ঠিকই ধরবো, তখন তোকে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আরে এই যে স্যার, তাড়াতাড়ি আপনার কাজ শেষ করে চলে যান না, এসব ফালতু কথা বলে সময় নষ্ট করছেন কেন? আরে এই কেসুয়া, বল না আমরা কি মাল লুকিয়ে রেখেছি নাকি? আরে ভাই, কি যে বলেন না স্যার, আমরা তো এই সমস্ত কাজ কবে ছেড়ে দিয়েছি, এখন তো আমরা দুধ বেচি। হ্যাঁ সাহেব, আমরা এখন দুধের ব্যবসা করি। আমরা এসব কাজ সে কবে ছেড়ে দিয়েছি। পুষ্পা, তুমি জীবনে নিশ্চয়ই মার খাবেই খাবে। এই বলে পুলিশ ওখান থেকে চলে গেল। আর তখন কেশোয়া বলে উঠল যে, আরে ভাই, তুমি তো বেশ বড় রকমের অ্যাক্টার। কেশোয়ার মুখে এ কথা শুনে তখন পুষ্পা বলল যে, কেশোয়া, দেখে নিস,
একদিন আমি এই সিন্ডিকেটের রাজা হয়ে যাব। সালা সবাই আমায় নেমো খারাম বলে বেড়ায়, আর এবার আমায় পার্টনার নয়, সোজা ওনার হতে হবে, বুঝলি? এটা আমি করেই ছাড়বো, সালা ঝুঁকে গানে।